প্রথমত আমি দেখছি যে সরকার আমি ইতিমধ্যে বলেছি একটা কাজের সংস্কৃতি তারা গড়ে তুলবার একটা চেষ্টা সরকারের প্রথম দিন থেকে আছে। প্রতিটা দিন, প্রতিটা সপ্তাহ বা প্রতিটা ঘন্টাকে কাজে লাগানোর জন্য। তো এই একটা যে কাজের একটা যে কালচার, এবং তিনি তার মন্ত্রী পরিষদ, তার যে সরকারি যারা কর্মকর্তা, তাদের মধ্যেও এরকম একটা সংস্কৃতির জায়গাটা তিনি গড়ে তোলার একটা ঐকান্তিক একটা চেষ্টা, এটা আমরা লক্ষ্য করেছি। এখন এটা নির্ভর করবে তিনি যেটা চর্চা করছেন, তার সহকর্মীরা যারা কর্মকর্তারা আছেন তারা সেটা কতখানি অনুসরণ করছেন, তারা অনুসরণ করতে পারছেন কিনা। এবং যেটা বললেন, ব্যক্তি হিসাবে ইতিমধ্যে তিনি চেষ্টা করছেন মানুষের খানিকটা কাছাকাছি যাওয়ার জন্য, কাছাকাছি থাকার জন্য। প্রোটোকল থেকে শুরু করে দেখলাম তার এই যে বিভিন্ন বিলবোর্ড যেগুলো তৈরি করা হয়, তারপরে তো সেসব ব্যাপারে তিনি ইতিমধ্যেই যথেষ্ট উষ্মা প্রকাশ করেছেন এবং কিছু সিদ্ধান্ত হয়েছে। সমাজে এর কিন্তু একটা ইতিবাচক একটা বার্তা আছে। আর গুরুত্বপূর্ণ আমি মনে করি সরকারের অগ্রাধিকার ছিল বিশেষ করে মানুষের সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে মানুষের কিছু রিলিফ দেওয়া, স্বস্তি দেওয়া। সেদিক থেকে সরকার অসংখ্য উদ্যোগ নিয়েছেন। ফার্মার্স কার্ড থেকে শুরু করে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, নানা অসংখ্য ধরনের উদ্যোগ সরকার নিয়েছেন। তো এটা মনে করি কিছু ভালো উদ্যোগ যেগুলো আছে এখন এটা। এবং আরেকটা সিদ্ধান্ত হয়েছে, এটা কোনো দলীয় বিবেচনায় এগুলো দেয়া হবে না। যদি এটা নিশ্চিত করা যায়, এটা বড় একটা মাইলফলক হয়ে উঠতে পারে এই সরকারের জন্য। কারণ এই সোশ্যাল সেফটি নেটওয়ার্কের আমরা দেখেছি এটা একেবারে দলীয় চিন্তা, দলীয় প্রভাব দ্বারা মানে এগুলো কিন্তু এ পর্যন্ত হয়ে আসছে। এটা করা কঠিন যারা লোয়ার লেভেলে কাজ করেন, তাদের দলীয় বিবেচনার বাইরে যে সত্যি সত্যি জেনুইনলি টার্গেট গ্রুপকে আপনি নির্দিষ্ট করা, তাদের কাছে পৌঁছানো, এটা একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মনে করি। সরকার ইতিমধ্যেই মাত্র 3.5-4 মাসের মধ্যে একটা বাজেট দেওয়া, সম্ভবত এইবারই বাজেটে এটা নিয়ে বড় ধরনের কোনো, এটা গণবিরোধী বাজেট, এটাকে তাৎক্ষণিক প্রত্যাখ্যান, যেটা আমরা এ পর্যন্ত বা আমি আমার রাজনৈতিক জীবনও, আমি যে প্রায় বলতে পারেন প্রায় 50 বছরের মতন যদি বলি, ছাত্র জীবন থেকে শুরু করে, তো আমরা সেই কথাগুলো এবার ওইভাবে আর বলা যায়নি। আমি বলেছি আমাদের সীমাবদ্ধতার মধ্যে একটা চেষ্টা ছিল যে এই বাজেটটাকে সমাজের নানা অংশের মধ্যে মানুষের বিপুল প্রত্যাশা, কিন্তু আমাদের রিসোর্স তো খুবই সীমিত, সেই জায়গা থেকে বাজেটটাকে কিছুটা আমি বলেছি প্রত্যাশার, আমি বলেছি একটা আধা আধি জনপ্রত্যাশা পূরণের একটা আন্তরিক চেষ্টা। এবারই প্রথম কোনো বাজেটে অর্থ বিলে বিরোধী দল থেকে কোনো প্রস্তাবনা বা কোনো তীব্র কোনো সমালোচনা অর্থ বিলে আমরা দেখিনি, বরঞ্চ এক ধরনের সম্মতি অর্থ বিলে, যেটা কিন্তু প্রায় নজিরবিহীন ঘটনা এটা। তো এখন এটার নির্ভর করবে বাজেট নিয়ে। হ্যাঁ, আমাদের সংশয় আছে, অর্থের সংকুলন করা যাবে কিনা, কিভাবে করা যাবে, এক্সটার্নাল রিসোর্সেস, ইন্টারনালি আমরা ডোমেস্টিক ক্ষেত্রে আমি এখানে রাজস্ব কতখানি সংগ্রহ করতে পারবো, কিছু কিছু উদ্যোগ আছে। আমি মনে করি যদি পলিটিক্যাল ডিসিশন থাকে, উইল থাকে, সরকারে যদি আমি মনে করি ডিসাইসিভনেস থাকে, আমরা এনবিআর সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে যদি আমরা অ্যাক্টিভ করতে পারি, এই চ্যালেঞ্জ, এই টার্গেটটা পূরণ করাটা অসম্ভব না। নির্ভর করবে আপনার রাজনৈতিক সিদ্ধান্তের উপরে। আমি উদ্বিগ্ন কয়েকটা ব্যাপারে, সেটা একটু উল্লেখ করতে চাই। আমি একটা নির্বাচিত সরকারের কাছে প্রথম আমাদের চাওয়াটা ছিল আপনি জানমালের নিরাপত্তা নিশ্চিত করবেন, জীবন জীবিকার নিরাপত্তা নিশ্চিত করবেন। এখানে কিন্তু এই রেকর্ডটা, এটা কিন্তু খুব ভালো স্কোর সরকার করতে পারছে না, ভালো নম্বর আমি সরকারকে দিতে পারছি না। তবে হোম মিনিস্টার কিন্তু পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে অতীতের যে কোনো সময়ের চাইতে ওটা একটা কাগজের কথা, কিন্তু আমি বাস্তবে দেখছি যে পুরনোটা কিন্তু কোনো না কোনোভাবে আবার কিন্তু রিপিট করছে। নির্বাচিত সরকার, এই সরকারের বড় ক্ষমতা কি, তারা একটা ইলেক্টেড, তারা পপুলারলি ইলেক্টেড, তাদের পাবলিক ম্যান্ডেট আছে, তাদের একটা পলিটিক্যাল অথরিটির সাথে ইথিক্যাল মোরাল একটা অথরিটি তাদের যুক্ত হয়েছে। তারা অনেক ব্যাপারে অতীত ইন্টারিম গভর্নমেন্টের চেয়ে অনেক বেশি কঠিন সিদ্ধান্ত নেবার এখতিয়ার, ক্ষমতা, ম্যান্ডেট বা অথরিটি সরকারের আছে। সেটা প্রপারলি ইমপ্লিমেন্ট করা যাচ্ছে এটা আমি দেখছি না। এক্ষেত্রে আমার উদ্বেগ, আতঙ্ক আছে।
শিশু ধর্ষণ, নারী ধর্ষণ, বলাৎকার, এগুলো কিন্তু সামাজিক যে অনাচার, একটা নির্বাচিত সরকারের আমলে এগুলো আগেও ছিল, কিন্তু 17 বছর পরে একটা ইলেকটেড গভর্নমেন্ট, বহু প্রত্যাশিত নির্বাচন, একটা প্রত্যাশিত সরকার, হিমালয় সমান প্রত্যাশা, হয়তো রাতারাতি নিশ্চয়ই আমরা স্বর্গরাজ্যে যাব না, এটা সত্য, কিন্তু একই সাথে আমি তো আমার ন্যূনতম জায়গাটাকে অর্জন করব। আর কিছু চেষ্টা নেই তা না, কিন্তু সেটা আপ টু দ্য মার্ক আমি কিন্তু দেখতে পাচ্ছি না। এটা এনশিওর করা দরকার। আর মানুষ যদি আপনি স্বস্তি দিতে না পারেন, তাহলে আখেরে কিন্তু অন্যান্য উন্নয়নের বিষয়গুলো কিন্তু সংকট হবে। সরকার বাজেটে দেখলাম সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এই জুলাই থেকে আমি দেখলাম যে আমার কন্যা যিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন, তারও এক ধরনের দেখলাম যে না বাবা, ঠিক বহু বছর পরে আমাদের একটু বেতন টেতন বাড়বে। এবং ঠিক, কিন্তু তোমার শ্রমিক বন্ধু যারা আমার এখানে শ্রমজীবীদের জন্য গার্মেন্টস থেকে শুরু করে আমার অপ্রাতিষ্ঠানিক খাত, বিশেষ করে প্রাইভেট সেক্টরে যারা এবং কাজ করে, প্রাইভেট যারা কাজ করেন, এবং ন্যূনতম যে জাতীয় মজুরি যে কমিশন, যেটা একটা বোর্ড কমিশন করার কথা, তাদের জন্য আগে দরকার ছিল। কারণ মূল্যস্ফীতি দ্বারা তারাই সবচেয়ে বেশি আক্রান্ত, তাদের প্রকৃত আয়টা কমে যাচ্ছে। মানে নিম্নবিত্ত সাধারণ মানুষের জীবন, শ্রমজীবী মানুষের জীবন, 15 দিন পরে আর টাকা থাকে না, বাকি 15 দিন কিভাবে কাটবেন আমাকে, আমি যখন জিজ্ঞেস করি বলে আল্লাহর হস্তে সেগুলো চলে ধার দেনা করে। সরকারের উচিত ছিল, আপনি কর্মকর্তাদের বেতন বাড়াচ্ছেন, কর্মচারী বাড়াচ্ছেন, তাহলে এই যে বিশাল যে লক্ষ লক্ষ যে শ্রমিক শ্রমজীবী মানুষ এই দুর্মূল্যের বাজারে তারা কিভাবে বাঁচবে, এটা কিন্তু সরকার, আমি খুব অগ্রাধিকারের তালিকায় জায়গাটা আমি দেখছি না। 3 নম্বর আমি যেটা বলতে চাই, সরকারের ক্ষেত্রে সরকার সোশ্যাল ইন্ডিকেটরে বা ইকোনমিক দিক থেকে অনেকগুলো ক্ষেত্রে সরকার, যেটা বললাম যে যেটা একটা ভালো বার্তা দেবার তারা চেষ্টা করছেন। সম্ভবত রাজনৈতিক ক্ষেত্রে সরকার অনেকখানি তারা কিন্তু পিছিয়ে পড়ছেন। রাজনৈতিক ক্ষেত্রে সরকার খুব বেশি নম্বর তারা যুক্ত করতে পারছেন না, বিশেষ করে গণভোটের রায়টাকে এটাকে নিয়ে এটাকে যে বিল আগে উত্থাপন করে। কারণ যে পার্লামেন্টে প্রায় আপনার 250-র মতন যেখানে আপনার প্রতিনিধিত্ব, যেখানে বাস্তবে সরকারি দলের সম্মতি ছাড়া একটা চুল এদিক থেকে ওদিকে যাবে না, সেই পার্লামেন্ট আগামী 6 মাস যদি একটা সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করতো, তাহলে অসুবিধা কী ছিল? একই সাথে বিএনপির 9টা-10টা গুরুত্বপূর্ণ প্রশ্নে নোট অফ ডিসেন্ট ছিল। আমি জাতীয় ঐক্যমত কমিশনে, যেহেতু আমি ওখানে খুব অ্যাক্টিভলি অংশ নিয়েছি, বিএনপির সঙ্গে এই আলোচনায় আমরা যুক্ত, এগুলো বিএনপির পাবলিক অবস্থান। বিএনপিটা না করলে বিএনপিকে কেউ চাপাচাপি করে বাধ্য করতে পারবে না, এটা আগেই তাদের ডিক্লেয়ার পজিশন। তো এবং এটা অনেকগুলো অর্জন, যেই গণভোটের জন্য শেষ পর্যন্ত বিএনপি পক্ষে দাঁড়িয়েছে, হ্যাঁ ভোটের করেছে। আমরা এভাবে অনেকগুলো অর্জন বিএনপি বিরোধীদের হাতিয়ার হিসেবে তুলে দিচ্ছে কিনা, এটা বড় প্রশ্ন আকারে উত্থাপিত হয়েছে। আপনার তথ্য কমিশন, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, বিশেষ করে বিচার ব্যবস্থা সংস্কারের ক্ষেত্রে বিচার ব্যবস্থাকে যে আপনি তাকে যে রিফর্ম করবেন, এক্ষেত্রে কিন্তু অনেক প্রশ্ন অনেকগুলো জায়গা তৈরি হয়েছে। সচেতন মহলের মধ্যে কিছু প্রশ্ন উত্থাপিত হয়েছে কোন জায়গা থেকে, যে বিএনপি কোনো না কোনোভাবে তার আগের জায়গা থেকে কোনো কোনো ক্ষেত্রে পিছিয়ে আসছে কিনা। যদি আমি উল্লেখ করি, বিশেষ করে বিচার ব্যবস্থার ক্ষেত্রে যদি কথাটা বলি, বিএনপির সবচেয়ে নির্যাতিত দল আমাদের, আমি বলি এই একটা লম্বা সময়ের জন্য আমাদের সাবকন্টিনেন্টে একটা এত দীর্ঘ সময়ের জন্য আর কোনো পার্টি এত বড় কষ্ট করতে হয়নি। হামলা মামলা, গুম খুন, 60 লক্ষ মামলা, 1 কোটি মানুষ বাইরে থাকা, তার মানে বিচার ব্যবস্থা দ্বারা বিএনপি সবচেয়ে বেশি অত্যাচারিত, নিপীড়িত হয়েছে। তাহলে আপনি 17 বছর যে ধরনের বিচার ব্যবস্থার জন্য আপনি চেয়েছেন হবে, বা ভবিষ্যতে বিএনপি যখন কখনো বিরোধী দলে যাবে, তখন বিএনপি যে ধরনের বিচার ব্যবস্থা দেখতে চাইবে, যে দলীয় হস্তক্ষেপের বাইরে বিচার ব্যবস্থা নিরপেক্ষ হবে, নিজের মাজার উপরে দাঁড়াবে, তাহলে এখন তো উচিত হবে বিএনপিকে সেই জায়গাটা ওরকম একটা বিচার ব্যবস্থা গড়ে তোলা। আমি দেখলাম বিচার ব্যবস্থার সচিবালয়টাকে সেখানে তুলে দিয়ে হয়েছে, এখানে আইন মন্ত্রণালয়ের অধীনে এটাকে নিয়ে আসা হয়েছে। এগুলো নাগরিকদেরকে উদ্বিগ্ন করেছে। পলিটিক্যালি এই জায়গাগুলো ভালো বার্তা যাচ্ছে না। আর আপাতত শেষ করি যেটা বলে, আর অন্যগুলোর ক্ষেত্রে আপনি বলছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বললেন, তিনি ঐক্যের কথা বললেন, আমাদের পার্থক্য থাকবে, এটা মানে এটা তো নিশ্চয়ই আমরা চাই, এটা অভ্যুত্থানের ঐক্য এখন থাকবে না। তারপরও নানা প্রশ্নে বিতর্ক থাকার পরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নে অবশ্যই জাতীয় ঐক্যটা লাগবে। কিন্তু সেদিক থেকে এখনো পর্যন্ত রাজনৈতিক স্ফেয়ারে 20, 25, 30% যে মানুষ বা যারা বিভিন্ন, যাদের এখন রাজনীতি করবার সুযোগ নেই,
এই ঐক্যটা কি তাদেরকে বাইরে রেখে, তাহলে তার জন্য ডেমোক্রেটিক স্পেসটাকে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিএনপিকে আগামীতে এই প্রশ্ন অ্যাড্রেস করতে হবে। পাশের দেশ ইন্ডিয়া, আমি মালয়েশিয়া চীনে যাওয়ার মধ্য দিয়ে আমরা একটা ভালো বার্তা দিয়েছি। চীনের সাথে আমাদের বহুমাত্রিক সম্পর্ক আগে থেকে ছিল, কিন্তু আমার সবচেয়ে পাশের বড় প্রতিবেশী যে ইতিমধ্যে একদিকে সে দ্বৈত ভূমিকা করছে, একদিকে সে বন্ধুত্বের বার্তা দিচ্ছে আমার ইলেক্টেড বিএনপি আসার পর থেকে, আর অন্যদিকে সে জবরদস্তি করে আমাকে পুশিং করার চেষ্টা করছে, সীমান্তে হত্যাকাণ্ড ঘটাচ্ছে। তাহলে এই বৈরী প্রতিবেশীর সাথেও তো আমাকে বসবাস করতে হবে। ওটা আপনি অ্যাভয়েড করতে পারবেন না, বাকি যাই তাহলে বসবাস করতে, আমি বন্ধু পরিবর্তন করতে পারবো, আমি তো প্রতিবেশী আমি তো পরিবর্তন করতে পারবো না। তাহলে মিনিমাম ওয়ার্কিং অ্যালায়েন্সটা কীভাবে তৈরি করব, এটা নিয়ে প্রজ্ঞা, দূরদর্শিতা লাগবে, অনেক বেশি আপনাকে বুদ্ধিমত্তার সাথে পুরো এটা করতে হবে। আমি মনে করি এই 4.5 মাস, আর আমি মনে করি সরকার একটা ভালো বার্তা দেওয়ার চেষ্টা করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সরকার মানুষের কল্যাণ চায়, সরকার মানুষের জন্য ভালো কিছু ডেলিভার করতে চায়, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা গেছে। এই বার্তাটা বিএনপির উপর থেকে নিচ পর্যন্ত নেতাকর্মীরা তারা অনুসরণ করতে পারছেন কিনা। আজ কোথায় কোথায় দেখলাম যে চাঁদাবাজির বিরুদ্ধে মিছিল করতে যে নাকি হামলার শিকার হয়েছে কোন কোন দল, এবং এটার সাথে বিএনপির লোকের নামটা বেরিয়ে আসছে। আমরা এই আমলে এই ধরনের ঘটনা আমরা কিন্তু দেখতে চাইব না। এবং আমি আপাতত বলি, দুর্বৃত্ত, চাঁদাবাজ, মাফিয়া, এটাকে কোনো রাজনৈতিক পরিচয় দিয়ে তাকে বিবেচনা করা যাবে না। এবং বিএনপিকে আগে নিজের ঘর পরিষ্কার করতে হবে, যেটা আমি আওয়ামী লীগ সময় বলতাম। বিএনপির যে তারেক রহমান সাহেব যে তিনি বার্তা দেওয়ার চেষ্টা করছেন, এই নিজের ঘর থেকে এই কাজটা আগে তাকে এখন শুরু করতে হবে। তাহলে আমি মনে করি বিএনপির জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ হয়তো অপেক্ষা।